যেমন উনি ফাইন ভিউ আইডি করতে রীতিমতো সব বিশ্বযুদ্ধ লাগাই দিছে। ফাইন ভিউ আইডি আমরা কিন্তু চাইলে ফাইন ভিউ আইডি নাও করতে পারি, ঠিক আছে? ফাইন ভিউ আইডি করার এমনিতেই ঝামেলার কারণ করতে মনেও থাকে না। তো আমরা যেটা করব, আমাদের build.gradle ফাইল দেখেন, গ্রেডেল স্ক্রিপ্টস, এই যে প্রজেক্টে যে গ্রেডেল স্ক্রিপ্টস, এখানে দুইটা build.gradle ফাইল আছে। একটা পাশে লেখা প্রজেক্ট আর একটা পাশে লেখা মডিউল। প্রথম গ্রেডেল ফাইলটা হচ্ছে পুরো প্রজেক্টের জন্য, অর্থাৎ এই অ্যাপের মধ্যে আরো অনেক মডিউল থাকতে পারতো, সবার জন্য হচ্ছে, যত মডিউল আছে সবার জন্য হচ্ছে এটা কমন। আর এটা হচ্ছে প্রত্যেকটা মডিউল ওয়াইজ, যেমন এই মুহূর্তে একটাই মডিউল আছে, অ্যাপ মডিউল। সো এর জন্য একটা build.gradle ফাইল। আমার যদি এখানে আরো মডিউল থাকতো, পরবর্তীতে যদি আরো মডিউল বানাই, প্রত্যেকটার জন্য একটা করে গ্রেডেল ফাইল থাকতো। তো যেটাই হোক, সেকেন্ড যে যেটার পাশে মডিউল লেখা বিল্ডার, এটা ওপেন করেন। এটা ওপেন করার পর এই ফাইলের মধ্যে সাধারণত অ্যান্ড্রয়েডে মিনিমাম এসডিকে কত দিছিলাম আমরা, তারপরে কম্পাইল এসডিকে কত, টার্গেট এসডিকে কত, অর্থাৎ আমরা যে কোডটা রান করতেছি, কম্পাইল করতেছি, কোন এসডিকে কে টার্গেট করে করতেছি সেটা। সাধারণত কম্পাইল এসডিকে আর টার্গেট এসডিকে ইকুয়াল হয়, অর্থাৎ দুটাই সেম হয় এবং সবচেয়ে লেটেস্টটা হয়। যেমন এই মুহূর্তে 31ই হচ্ছে সবচেয়ে লেটেস্ট। আর মিনিমাম এসডিকে তো আমরা তো প্রজেক্ট খোলার সময় আমরা করে দিই। ভার্সন কোড, ভার্সন নেম এগুলা চেঞ্জ করে দিতে হয়। অর্থাৎ অ্যাপটা যখন প্লে স্টোরে আপলোড করবেন তখন ভার্সন 1, ভার্সন নেম হচ্ছে 1.0। এরপরে যখন সেম অ্যাপটা প্লে স্টোরে আবার আপলোড করবেন বা আপডেট করবেন, তখন ভার্সন কোড, ভার্সন নেম চেঞ্জ করে দিতে হবে। সো এটা ভার্সন কোড হবে 2, এটা হবে 1.1 বা 1.2। সাধারণত স্মল আপডেট হলে 1 পয়েন্ট, মানে পয়েন্ট এরকম দশমিক দিয়ে হয়। আর যদি মেজর আপডেট হয় তখন ভার্সন মেজর মেজর চেঞ্জ হয়ে যায়। এখানে কম্পাইল অপশন দেওয়া আছে, অর্থাৎ এই প্রজেক্টগুলো জাভার 1.8 ব্যবহার করতেছে। তো এই যে অ্যান্ড্রয়েড ব্লকটা, এটা হচ্ছে গ্রুভি ফাইল একটা, হ্যাঁ, build.gradle, এখানে যে ল্যাঙ্গুয়েজটা দেখতেছেন এটা গ্রুভি। সো এই যে অ্যান্ড্রয়েড ব্লক শুরু, অ্যান্ড্রয়েড ব্লক শেষ, এর ভিতরে আরেকটা নতুন ব্লক নিতে হবে। যেমন ডিফল্ট কনফ্লিক্ট একটা, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, আর একটা নতুন ব্লক নিতে হবে যার নাম হচ্ছে বিল্ড ফিচার্স। বিল্ড ফিচার্স, বানান ভুল হলে হতেও পারে, পরে ক্র্যাশ করলে বোঝা যাবে যে বানান ভুল হয়েছে। সো বিল্ড ফিচার্স, সাজেস্ট করবে না, বিল্ড ফিচার্স ঠিক যেভাবে লিখছি সেভাবে, বি ছোট হাতের, এফ বড় হাতের, বিল্ড ফিচার্স লেখেন। ওই ব্র্যাকেটের ভিতরে ভিউ বাইন্ডিং ট্রু, ভিউ বাইন্ডিং ট্রু, ঠিক যেভাবে লিখছি সেভাবেই লিখতে হবে। বিল্ড ফিচার্স, ভিউ বাইন্ডিং ট্রু। যদি এগুলো ডকুমেন্টেশনে আছে, অ্যান্ড্রয়েড ব্লকের ভিতরে কম্পাইল অপশনস এর পরে, এটা কম্পাইল অপশনস এর পরে না, উপরেও দেওয়া যেত, অর্থাৎ অ্যান্ড্রয়েড ব্লকের ভিতরে থাকতে হবে। বিল্ড ফিচার্স ভিউ বাইন্ডিং ট্রু, এটা লেখার পর উপরে দেখেন সিঙ্ক নাও একটা বাটন আসছে উপরে, এই যে সিঙ্ক নাও। এই ফাইলে যখনই চেঞ্জ করবেন সেটাকে আবার সিঙ্ক করতে হবে, সো ক্লিক করেন সিঙ্ক নাও। যদি ভুল না করে তাহলে সাকসেসফুলি সিঙ্ক হবে, ভুল করে থাকলে সিঙ্ক হবে না। এই যে গ্রেডেল বিল্ড রান করতেছে, করে ফেলছে, কোনো এরর আসছে? তার মানে ঠিকই লেখছি, আমারটাই হচ্ছে না। আচ্ছা, মনে হয় হয়ে যাচ্ছে, এবং হয়ে গেছে। তারপরে এখানে লেখা সিঙ্কিং, এত সিঙ্কিং করে কেন বুঝলাম না। আচ্ছা, হয়ে গেছে, এই ফাইলের কাজ শেষ। কি করলাম আমরা আসলে? আমরা অ্যান্ড্রয়েড এসডিকে এর মধ্যে বাই ডিফল্ট একটা লাইব্রেরি দেওয়া আছে, কিন্তু সেটা এনাবল করা থাকে না, আমরা জাস্ট এনাবল করে নিলাম। লাইব্রেরিটার নাম ভিউ বাইন্ডিং, লাইব্রেরির নাম ভিউ বাইন্ডিং। এই লাইব্রেরিটা এনাবল করার সাথে সাথে এখন আমার প্রজেক্টের ভিতরে একটা চেঞ্জ আসবে। চেঞ্জ কি? চেঞ্জটা এমনিতে চোখে দেখবো না, বাট একটা সুবিধা পাবো, বাড়তি সুবিধা। যখনই আমরা অ্যাক্টিভিটি নিব বা ফ্র্যাগমেন্ট নিব এবং যাদের লেআউট ফাইল থাকবে এরকম, যার ভিতরে আমরা ডিজাইন করি, তো এখন থেকে অটোমেটিক্যালি প্রত্যেকটা লেআউট ফাইলের জন্য একটা অতিরিক্ত ক্লাস পাবেন, যেটা আগে কখনো পাইতেন না। বাট এই লাইব্রেরিটা এনেবল করার পর এখন আমরা একটা অতিরিক্ত ক্লাস পাবো।
ঠিক এই লেআউট ফাইলের নামের মতো মিল রেখে। সো আমার লেআউট ফাইল কি আছে, অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন। যে নতুন ক্লাসটা পাবো তার নাম অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং। তারপর আরেকটা লেআউট ফাইল আছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর সেকেন্ড। নতুন যে একটা ক্লাস পাবো তার নাম অ্যাক্টিভিটি সেকেন্ড বাইন্ডিং। অর্থাৎ লেআউট ফাইলের মতোই নাম, জাস্ট খালি লাস্টে বাইন্ডিং শব্দটা যোগ হবে। এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, আপনি যত ফ্র্যাগমেন্ট বা অ্যাক্টিভিটি নেন না কেন, লেআউট ফাইলগুলোর জন্য প্রত্যেকটা লেআউটের জন্য অটোমেটিক্যালি একটা ক্লাস ক্রিয়েট হয়ে থাকবে। এখন যেটা করব, মেইন অ্যাক্টিভিটি বা যত অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট যখনই আমরা এরকম ফাইন্ড ভিউ আইডি করতে যাই না কেন, সাপোজ মেইন অ্যাক্টিভিটিতে প্রথম আসলাম। সো মেইন অ্যাক্টিভিটির যে এক্সএমএল ফাইল, এর জন্য যে ক্লাসটা রেডি হলো বা রেডি করে দিয়েছে আমাদের জন্য, ওর একটা অবজেক্ট নিব। সো শুরুতে বা এখানে আমি বলতেছি প্রাইভেট, ক্লাসের নাম যেন কি হবে, এক হ্যাঁ অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং। অ্যাক্টিভিটি মেইন, দেখেন বাইন্ডিং একটা নতুন ক্লাস পাওয়া গেছে, এটা আগে কিন্তু পাবেন না। সো অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং, বাইন্ডিং আমি একটা ক্লাসের রেফারেন্স নিয়ে রাখলাম। এটাকে এখন ইনিশিয়ালাইজ করতে হবে। এখন সেট কন্টেন্ট ভিউটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সেট কন্টেন্ট ভিউটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে। সেট কন্টেন্ট ভিউয়ের আগে এখন এটাকে ইনিশিয়ালাইজ করব কিভাবে, বাইন্ডিং ইকুয়ালস ওই অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং ওই ক্লাসটা ডট ইনফ্লেট। ইনফ্লেট মেথডটা প্যারামিটার হিসেবে লেআউট ইনফ্লেটারের অবজেক্ট চায়। আপনি দেন গেট লেআউট ইনফ্লেটার, অপারেটিং সিস্টেম আপনাকে অটোমেটিক্যালি লেআউট ইনফ্লেটারের অবজেক্ট দিয়ে দিবে। লেআউট ইনফ্লেটারের কাজই হচ্ছে লেআউটগুলোকে উঠায় নিয়ে আসা। এই যে আমরা সেট কন্টেন্ট ভিউয়ের মাধ্যমে একটা লেআউটকে অ্যাক্টিভিটির সাথে যে সেট করতেছি, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে লেআউট ইনফ্লেটার নামে একটা ক্লাসের মানে একটা ক্লাস আছে লেআউট ইনফ্লেটার। সে মূলত এই কাজটা করে। ইনফ্লেট মানে উঠায় নিয়ে আসা, অর্থাৎ কোন একটা লেআউটকে কোন একটা ক্লাসের সাথে বা অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ করবে, এই কাজটা মূলত করে লেআউট ইনফ্লেটার। সো আমি প্রথমে ইনফ্লেট মেথডের মাধ্যমে গেট লেআউট ইনফ্লেটারটাকে নিলাম। সো বাইন্ডিংটাকে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, এরপর যেটা করতে হবে এরপর যেটা করতে হবে সেট কন্টেন্ট ভিউতে নরমালি আমরা কি এক্সএমএল ফাইলটা পাস করে দিই, রাইট? এখন এক্সএমএল ফাইলেরই একটা রিপ্রেজেন্টেটিভ আমাদের হাতে আছে ক্লাস হিসেবে। এখন আর এক্সএমএল ফাইলটাকে সরাসরি পাস করব না, আমি সিম্পলি বলে দিব বাইন্ডিং ডট গেট রুট। দেখেন রুট কি রিটার্ন করে, দেখেন খেয়াল করে আমাদের অ্যাক্টিভিটি মেইনের রুট লেআউট কে, সো এটা যদি কনস্ট্যান্ট হতো দেখতেন ওটা রিটার্ন করবে কনস্ট্যান্ট লেআউট। সো আমি রিলেটিভ লেআউটটাকেই অ্যাকচুয়ালি সেট কন্টেন্ট ভিউ করে দিলাম, কিন্তু আমাদের হাতে এখন আমাদের এই এক্সএমএল ফাইলের একটা অবজেক্ট আছে, রাইট? এবার ইন্টারেস্টিংলি বাইন্ডিং এর পরে ডট দেন ওই লেআউট ফাইলে যত অবজেক্ট বা যত ভিউ নিছেন সবগুলোর অবজেক্ট আপনার হাতে আছে এখন। ঠিক যেভাবে আপনি আইডি গুলো দিছিলেন, যেমন আমি এডিট টেক্সটের আইডি দিছিলাম ওয়েট ইটি, এডিট টেক্সটের আইডি দিছিলাম ওয়েট ইটি, এটার আইডি দিছি হাইট ইটি। এই নামেই আমাকে এডিট টেক্সট এবং দুইটা এডিট টেক্সটের অবজেক্ট রিটার্ন করে দিছে যেই নামে আমি আইডি দিব। সো এখন আর ফাইন্ড ভিউ করার কিচ্ছু লাগবে না, এটা লাগবে না, এমনকি ভিউ ডিক্লেয়ারও করা লাগবে না, একদম ফাঁকা। সো যেখানে যেখানে এইবার আপনার এডিট টেক্সট বা বাটনগুলো অ্যাক্সেস করতে হবে, যেমন এই যে এখানে দরকার, হ্যাঁ এই যে এখানে ওয়েট ইটি, এটা অ্যাক্সেস করার দরকার না? এখন অ্যাক্সেস করবেন কিভাবে, বাইন্ডিং ডট ওয়েট ইটি, এটাও সেম বাইন্ডিং ডট হাইট ইটি, বাইন্ডিং ডট ওয়েট ইটি, বাইন্ডিং ডট, এটা তো হাইট ইটি হবে, ভুল করছি, হাইট ইটি। আর কি, আর কোথাও আছে? এই ক্লাসে আর কোনো ঝামেলা নাই। এবার এটাকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে পাস করে দিলাম। সেকেন্ড অ্যাক্টিভিটিতে সেম না? এখানকার এক্সএমএল এর নামেও নিশ্চয়ই একটা ক্লাস ক্রিয়েট হয়েছে, ওটার নাম কি হবে? ওটার নাম হচ্ছে গিয়ে সেকেন্ড এক্সএমএল এর যেটা নাম সেটা দেখতে হবে। সেকেন্ড এক্সএমএল এর নাম হচ্ছে অ্যাক্টিভিটি সেকেন্ড, সো ক্লাসের নাম হবে অ্যাক্টিভিটি সেকেন্ড বাইন্ডিং, অ্যাক্টিভিটি সেকেন্ড বাইন্ডিং। বাইন্ডিং ঠিক যেভাবে ওটাকে ওখানে ইনিশিয়ালাইজ করছিলাম সেম ওয়েতে, অর্থাৎ বাইন্ডিং ইকুয়ালস অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং ডট ইনফ্লেট গেট লেআউট ইনফ্লেটার। পরের লাইন এখানে সেট কন্টেন্ট ভিউ এভাবে না করে বাইন্ডিং ডট গেট রুট, বাইন্ডিং
ডট গেট রুট আপনার কনস্ট্যান্ট লেআউটটা রিটার্ন করে দেবে। এখন আর ফাইন্ড ভিউ আইডি করা লাগবে না। বাইন্ডিংটা কি প্রাইভেট? হ্যাঁ করে দেন, প্রাইভেট করে তো দিছি। সো এটাও লাগবে না, এই টেক্সট ভিউর অবজেক্ট আর ক্রিয়েট করতে হবে না। যেখানে যেখানে এখন ইউজ করছিলাম, এখানে ইউজ করছিলাম, এখন কি হবে? বাইন্ডিং ডট বিএমআই টিভি, বিএমআই টিভি না, কি নাম দিছিলাম, অ্যাকচুয়াল আইডি কোনটা দেওয়া হয়েছিল সেটা, বাইন্ডিং ডট এই যে বিএমএস কোড টিভি ডট সেট টেক্সট। আর এখানে কন্ডিশন টিভি না, এটা হচ্ছে বাইন্ডিং ডট ওই টেক্সট ভিউয়ের যে আইডি দিছিলাম, শেষ। সো আপনাকে এখন থেকে আর ওই এক্সএমএল ফাইলে যেসব টেক্সট ভিউ এডিটস বাটন ডিক্লেয়ার করবেন সেগুলোর অবজেক্টও নিতে হবে না, ফাইন্ড ভিউ আইডিও করতে হবে না। জাস্ট ওই এক্সএমএল ফাইলের জন্য যে বাইন্ডিং ক্লাসটা সেটাকে ইনিশিয়ালাইজ করবেন, এরপরে বাইন্ডিং এর পরে ডট দিলে, এই বাইন্ডিং এর পরে ডট দিলে এই এক্সএমএল ফাইলে যত ভিউ আছে সবগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। বাট এক্ষেত্রে সাবধান, আইডি গুলো একটু সুন্দরভাবে দিয়েন, না হলে কিন্তু কিছুই বুঝবেন না। এবং এখানে তার মানে আইডি গুলো ম্যান্ডেটরি, আইডি না দিলে কিন্তু সে আপনাকে ওই এটার অবজেক্ট ক্রিয়েট করে দিবে না। লিনিয়ার লেআউটে অনেক সময় আমরা আইডি দেই না, অনেক ক্ষেত্রে হয়তো বা, কিন্তু এক্ষেত্রে যেটা অ্যাক্সেস করতে চান অবশ্যই আইডি দিতে হবে এবং মিনিংফুল আইডি দিতে হবে। ওকে, এখন থেকে যে কোনো প্রজেক্ট করার আগে ওই বিল্ড ফিচারের ভিউ বাইন্ডিং ট্রু করে নেবেন এবং অটোমেটিক্যালি যে লেআউটগুলো নেবেন ক্লাসটা ক্রিয়েট করে বাইন্ডিংকে ইনিশিয়ালাইজ করবেন, হয়ে গেল। আর ভিউ বাইন্ডিং বা ফাইন্ড ভিউ বা আইডির ঝামেলা শেষ। আপনার তো খুশি হওয়ার কথা, আপনার মতো ভুল কেউ করে নাই এই ফাইন্ড ভিউ আইডি করতে, একটা মন মতো করলে করলো, না করলে নেই, একটার মধ্যে একটা রেখে দিচ্ছে। এখন আর কমপ্লিট হবে না অন্য ক্লাসের সাথে? হ্যাঁ, এখন অন্য ক্লাসের সাথে মিলে দেওয়ার ঝামেলা নেই। না ঝামেলা নাই, অর্থাৎ ফাইন্ড ভিউ আইডি করতেছেন না, আপনার নিজের ভুল হওয়ার পসিবিলিটিস নেই। ওকে, এই বাইন্ডিং ক্লাসটা কিন্তু এটা, এই ক্লাসটা কিন্তু অ্যাক্সেস করলে আপনাকে লেআউট ফাইলে নিয়ে যাচ্ছে, খেয়াল করে দেখেন। ক্লাসে ক্লিক করলে আপনাকে লেআউট ফাইলে নিয়ে যাচ্ছে। এই ক্লাসটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় রান টাইমে, এটা আমরা দেখি না, এটা আমাদের জন্য বানানো হয় নাই, এটা অটো জেনারেট হয়। অর্থাৎ আমরা ফাইন্ড ভিউ আইডি করি নাই, ঠিক আছে, কিন্তু এই ক্লাসটার ভিতরে যদি কোনোভাবে ঢুকতে পারতেন দেখতেন যে ওর ভিতরে করা আছে। ওকে, এটা রান টাইমে জেনারেট হয়। আমি জানি না জেনারেটরের মধ্যে পাওয়া যাবে কিনা এখন, এটা জাভা জেনারেটেড নাই, জেনারেট করে দেয় নাই, রিসোর্স জেনারেটেড না, জেনারেট করে দেয় নাই। কিছু কিছু আছে জেনারেট ফাইলটা দেখা যায় যে অটো জেনারেট ফাইলগুলো, কিছু কিছু দেখা যায় না, যদি মাতবরি করে চেঞ্জ করে দেন এই জন্যই দেখতে দেয় না। ঠিক আছে, ওকে। বাসার যে কাজ, বাসার যে অ্যাসাইনমেন্ট, ওই যে ডাইস গেম খেলবেন বুঝছেন একটা, মানে এটা বাসায় খেলেন আবার অন্য জায়গায় খেলতে দেন না, ওই যে এই ক্যাসিনো ট্যাসিনো সম্রাট টমরাট জেলটা ধরে ধরে নিয়ে যাবে। এটা শুধু শিখবেন হচ্ছে, এই ডাইস গেমটা শুধুমাত্র শিখবেন প্রোগ্রামিং শেখার জন্য, আর অন্য কোনো কিছুর জন্য না। ঠিক আছে, প্র্যাকটিস করুন না। এই বোর্ডে যা লিখবো এটার একটা ছবি তুলে কেউ একজন গ্রুপে পোস্ট করে দিন। এটা হচ্ছে ডাইস গেম। অনলাইনে কিন্তু ডাইস গেম বা ডাইস ফেস, ওই যে ডাইস 1 2 3 4 ছবি পাওয়া যায় পিএনজি, 6টা নামাই নিন, 6টার জন্য 1 2 3 4 5 6, বা বাটন দিয়েও কাজ করতে পারেন, এরকম দুইটা বাটন থাকবে। ঠিক আছে, আর শুরুতে হয়তো বা এমটি থাকবে, এখানে লেখা থাকবে স্টার্ট বা রোল, রোল বাটন থাকবে। তো দুইটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে 1 থেকে 6 এর মধ্যে, দুইটা নাম্বার র্যান্ডম নাম্বার জেনারেট করবেন, সেই অনুযায়ী বাটনে 1 2 3 4 বলবেন। ধরেন এই বাটনের জন্য র্যান্ডম নাম্বার পড়লো 2, আর এই বাটনের জন্য র্যান্ডম নাম্বার পড়লো হচ্ছে ধরেন 6, এই দুটোর যোগফল কত? এটা দেখাবেন যে সাম 8, আর 8 করলে কি হবে? 8 করার পর কি হবে?
মইতে উঠবো। মই দিয়ে উপরে উঠে যাবে। হুম। ডাইস গেমের রুলসটা একটু পড়েন, বহুত কষ্ট করে নামায় রাখছি। কি রে, আচ্ছা এই যে এটা নাম্বার পয়েন্ট, এটা আর একটা পয়েন্ট, এটা হচ্ছে আর একটা পয়েন্ট, ইউ লুজ। তারপরে প্রত্যেকবার ডাইস রোল করবেন, একবার করে রোল দিবেন, দুইটা ডাইস আসবে না, দুইটার যোগফল করবেন। যোগফল যদি হয় 7 অথবা 11, প্রথমেই আপনি জিতে গেছেন। তো ক্যাসিনো তো ফেলেন না এরকম, যদি 7 বা 11 হয়, দুইটার যোগফল, প্রথমেই আপনি জিতে গেছেন, খেলা শেষ। এটা কি 7 আর 11 পড়ছে? পরেরটা কি, যদি 2, 3 অথবা 12 হয়, প্রথমেই আপনি শেষ, হেরে গেছেন। প্রথমেই যদি 7, 11 হয়, আপনি জিতে গেছেন। প্রথমে যদি 2, 3 অথবা 12 হয়, আপনি হেরে গেছেন, কোনো কথা নেই, আবার নতুন করে খেলা শুরু করতে হবে। এর বাদে যদি 4, 5, 6, 8, 9 অথবা 10 হয়, ধরেন এক্ষেত্রে কি হয়েছে 8, এগুলোর ক্ষেত্রে এই নাম্বারটাই হবে এখন আপনার কারেন্ট স্কোর। লিখতে হবে your score now 8। এইবার 8 না পড়া পর্যন্ত রোল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত 8 পড়বে ততক্ষণ পর্যন্ত রোল করতে থাকবেন। রোল করতে 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 যদি 7 পড়ে বাই চান্স, খেলা শেষ। কিন্তু যদি 8 পড়ে, আপনি জিতে যাবেন। এই হচ্ছে সিম্পল রুল। তখন হচ্ছে দুইটা দিয়ে সাম করে যে রেজাল্ট আসবে সেটা দেখাবো। প্রথমত রোল করার পর চেক করতে হবে যে দুইটার যোগফল কত আসে। এটা সবসময় যোগফলটা সবসময় এখানে দেখাবে, সবসময় দেখাবে, যতই আসুক না কেন। সাম, ধরেন সাম যদি হয় 7 অথবা 11, এখানে সাথে সাথে লেখা আসবে ইউ ওয়ান, ইউ উইন। যদি হয় 2, 3 অথবা 12, 2, 3 অথবা 12, ইউ লাস্ট। আর যদি বাকিগুলো হয় 4, 5, 6, 8, 10, 12, তাহলে সেক্ষেত্রে সামটা দেখাবে এবং তখন দেখাবে যে ইওর স্কোর হচ্ছে 8, বা এই নাম্বারটা দেখাবেন এবং একটা মেসেজ দিবেন যে রোল এগেইন আনটিল the sum is 8। রোল করতে থাকবেন, একবার হবে হয়তো বা 9, আরেকবার হয়তো হতে পারে 3, আরেকবার হতে পারে 12, যত আসে। কিন্তু রোল করতে করতে যদি আবার 7 পড়ে, তাহলে শেষ। কিন্তু যদি রোল করতে করতে 8 পড়ে, তাহলে আপনি জিতে গেছেন। এই হচ্ছে সিম্পল খেলা, এক পেজের মধ্যেই হয়ে যেতে পারে। লজিক তো বুঝাই দিলাম, আর কত লজিক। র‍্যান্ডম নাম্বার নেওয়া যায় হচ্ছে একটা ক্লাসে। র‍্যান্ডম নাম্বার নিয়ে কাজ করছেন না আপনারা জাভা ক্লাসে? তাহলে আবার কি, ওই বাউন্ড দিয়ে দিবেন হচ্ছে 6, তাহলে পড়বে 0 থেকে 5 পর্যন্ত। এটা না, বাউন্ড দিবেন হচ্ছে হ্যাঁ 6 যোগ 1 দিবেন, তাহলে 1 থেকে 6 পর্যন্ত পড়বে। ওকে, আর বাটনের টেক্সট, এগুলো তো সব বাটন, এটা বাটনই রাখছি।
ইমেজ ডাউনলোড করার দরকার নেই, বাটনের টেক্সট কোনটা কি হবে। সো র্যান্ডম নাম্বার যেটা জেনারেট করবে সেটা এই বাটনে একটা বসাই দিবেন আর একটা বসাই দিবেন এই নাম্বার, তারপরে দুইটা যোগ করবেন, যোগ করার পর সামটা এখানে রাখবেন, যতই হোক যোগ, তারপরে চেক করা হবে যে যোগটা কি। 7-11 হলে জিতে গেছেন, 2-3 12 হলে হেরে গেছেন। এর বাইরে যা পড়বে সেটাই হবে আপনার স্কোর। এরপর থেকে আবার রোল করতে বলবেন ইউজারকে। হ্যাঁ, এখানে বলবেন স্কোর 8, রোল এগেইন, ক্লিক দ্য রোল বাটন এগেইন, বা এরকম কিছু একটা বলবেন। সে আবার রোল করবে, যতক্ষণ না পর্যন্ত 8 পরে খেলা চলতে থাকবে, বাট 7 করলেই খেলা শেষ, 8 করলে খেলা জিতে যাবে। দুনিয়ার সুইচ কেস লাগবে আর কি, আর কিছু তো না, খেলা তো খুবই সিম্পল। এখন বাকিটা আপনাদের উপরে, হচ্ছে গেম লজিক। আমি একটু বাটনের একটা শেপ থাকে তো, এই কারণেই বাটন রাখছি। টেক্সট ভিউতে কোনো শেপ নাই, ওটা যে একটা ডাইস বোঝানোর জন্য আসলে বাটনটা রাখছি। পারলে বাটনগুলো তো থাকে চ্যাপ্টা আর লম্বা, বাটনগুলো এরকম চার কোণা করা যাবে না, দিয়ে দিবেন বাটনের ফিক্সড উইডথ আর হাইট দিয়ে দিবেন 100/100, ম্যাচ প্যারেন্ট র‍্যাপ কন্টেন্ট না দিয়ে 100 ডিবি বা 100 ডিবি দিয়ে দিবেন, হয়ে গেল, লম্বা হয়ে গেল বাটন। চেষ্টা করেন খেলা শেষ হয়ে গেলে প্লে এগেইন, আরো বাটন থাকে না, প্রথমে প্লে এগেইন, প্রথমে খেলা শুরু, অ্যাপটা লঞ্চ করলে কি ধুমধাম এরকম র্যান্ডম নাম্বার জেনারেট করা থাকবে? থাকবে না, হয়তো বাটনের টেক্সটে কিছুই থাকবে না, এমটি। রোল করার পরে রোল বাটনে প্রেস করার পর তারপরে নাম্বারগুলো বসবে। খেলা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ জিতুক হারুক, মানে খেলা যখন শেষ, জিতবে অথবা হারবে, তখন এগুলো আবার ক্লিয়ার করে দিতে হবে, তাই না? তখন এগুলো আবার ক্লিয়ার করে দিতে হবে, তখন আবার রোল বাটন প্রেস করলে নতুন করে খেলা শুরু হবে। অর্থাৎ জিতে গেলে বা হেরে গেলে বা নতুন করে যখন রোল বাটন কি হবে, তখন এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, এগুলো মুছে দিতে হবে। পারা যাবে? চেষ্টা কিছু না, পারতে হবে, 3 দিন বন্ধ আছে। আর এটা তো আর স্ক্রিনশট দিলে হবে না, ইমুলেটর ইয়া করা যায়, ইমুলেটরও কিন্তু রেকর্ড করা যায়। ইমুলেটরের সেটিংসে গেলে দেখবেন রেকর্ড স্ক্রিন একটা অপশন আছে, আর প্রত্যেকের স্মার্টফোনও তো যে স্ক্রিন রেকর্ডার আছে তো মনে হয়, মানে স্ক্রিন রেকর্ডার অন করে গেমটা খেলে তারপরে ছোট্ট একটা ভিডিও পোস্ট করবেন। আর না হলে ওই যে প্লে স্টোর থেকে একটা স্ক্রিন রেকর্ডার নামাই নিন, বহু আছে এরকম। যান একটু দয়া করে একটু প্র্যাকটিস করেন। আর এই টেক্সট ফাইলটাও দিয়ে দিব, হ্যাঁ আপনাদেরকে আজকে টেক্সট ফাইলটাও দিয়ে দিব, যে গেমের রুলসটা, তাহলে সুবিধা হবে।